হাই এভরিওয়ান, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওতে আমি কি আলোচনা করতে যাচ্ছি। তোমাদের সামনের সেকেন্ড ইউনিট পরীক্ষা ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট পরীক্ষার জীবন বিজ্ঞান সাজেশন আমি এই ভিডিওতে দেব। দেখুন, তোমাদের যে জীবন বিজ্ঞান পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র কিন্তু বিভিন্ন, কারণ এই সমস্ত প্রশ্নপত্র কিন্তু স্কুলের স্যারেরাই করে থাকেন, এখানে বোর্ড থেকে কোনো প্রশ্নপত্র হয় না। তাছাড়া কোনো সংস্থা থেকে কোনো স্কুল কিনে নেয়, সেক্ষেত্রে প্রশ্ন কিন্তু বিভিন্ন স্কুলের বিভিন্ন আলাদা হবে। তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার ক্ষেত্রে ক্লাস 10-এর জীবন বিজ্ঞান মোট 3টি অধ্যায় তুলে ধরা হয়েছে। কয়টি অধ্যায়? 3টে। জীবনের প্রবাহমানতা থেকে অভিব্যক্তি অভিযোজন, এই 3টি অধ্যায় পরপর 3টি অধ্যায় তুলে ধরা হয়। এই 3টি অধ্যায় থেকে তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট পরীক্ষা হবে। কোনো স্কুল প্রাইভেট ভাবে আলাদাও হতে পারে, কিন্তু আমি মোট 3টি অধ্যায় তুলে ধরেছি এই সাজেশনের মধ্যে। দেখো, এখানে আমি সাজেশনের মধ্যে এখানে তোমাদের জীবন বিজ্ঞান বড় প্রশ্ন হিসেবে কিন্তু 5 মার্কের থাকে না, থাকে যদিও 5 মার্কের এভাবে থাকে যে 3+2 অথবা 2+3, মানে সবচেয়ে বেশি মার্ক যদি বলতে হয় তাহলে হলো 3 মার্কের প্রশ্ন। দেখ, এই ভিডিওতে আমি প্রতিটি অধ্যায় ওয়াইজ যে সাজেশনটি তুলে ধরেছি 3 মার্কের এবং 2 মার্কের, এই সাজেশনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে, এমন বলবো না আমি যে 100% এখান থেকে একটাই কমন পাবে, এটা কথা বলা ভুল হবে। কেননা এখান থেকে অনেক প্রশ্নে তোমরা কমন পাবে। কেন বলছি? আমি 10-12 বছর কোচিং পড়ানোর অভিজ্ঞতায়, একটা কনসেপ্ট ধারণার অভিজ্ঞতায় বলতে পারি যে এখানকার অনেক প্রশ্ন তোমরা কমন পাবে, বাছাই করে কাটছাট করে সাজেশনটি তৈরি করা হয়েছে। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে সব প্রশ্ন তোমরা লিখে নাও। এমনকি ভিডিওর শেষে উত্তরও আলোচনা করা হয়েছে। ভিডিওটির শেষে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তরও কিন্তু পরপর পেয়ে যাবে। ভিডিওটি কিন্তু শেষের দিকে আছে সব প্রশ্নের কিন্তু উত্তর। তোমাদের মধ্যে যারা নতুন, তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের এইরকম ভিডিও পেতে গেলে এরকম ভিডিও অথবা অঙ্ক ক্লাস 5 থেকে ক্লাস 12, আমি একটা কথা বারবার বলি যে ক্লাস 5 থেকে ক্লাস 12 সমস্ত অঙ্ক বইয়ের সম্পূর্ণ অঙ্ক বইয়ের অনুশীলনের সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 10 দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় ইউনিট পরীক্ষার সাজেশন। তোমাদের সামনে যে পরীক্ষা আছে দ্বিতীয় ইউনিট, ওই পরীক্ষার সাজেশন জীবন বিজ্ঞান। তাহলে কি যে অধ্যায় কি, এই অধ্যায়টা তোমাদের মোট 3টা অধ্যায় তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ক্লিয়ার? তো জীবনের প্রবাহমানতা একটা অধ্যায়, তার এই অধ্যায়গুলি আমি এই কালার দিয়ে চিহ্নিত করেছি, এ কালার দিয়ে। তার জীবনের প্রবাহমানতা, এই জীবনের প্রবাহমানতা থেকে জনন অংশ থেকে যে সমস্ত প্রশ্ন পড়বে, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। প্রথম নাম্বার 1 প্রশ্ন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 2, একবীজপত্রী উদ্ভিদে জড় কলম করা যায় না কেন? দেখো, এখান থেকে আমি প্রশ্নগুলি বড় আকারের প্রশ্ন আর ছোট আকারের প্রশ্ন এই 2 ভাগে ভাগ করেছি। বড় প্রশ্ন মানে হলো 3 মার্কের, তোমাদের 5 মার্কের প্রশ্ন থাকবে না, কিন্তু যদিও তোমাদের 5 মার্কের প্রশ্ন থাকে সেটা থাকবে 3+2 অথবা 2+3 এইভাবে করে থাকবে। তাহলে অতএব আমি যে জনন জীবনের প্রবাহমানতা অধ্যায়ের প্রথম পার্ট জননের এই সমস্ত অংশ তুলে ধরেছি, এটা হলো 3 মার্কের। ক্লিয়ার? আচ্ছা, 2 মার্কেরও হতে পারে। 2 নাম্বার, একবীজপত্রী উদ্ভিদে জড় কলম করা যায় না কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নাম্বার 3, স্টক ও শিয়ন কি? সায়ন বানানটা ভুল হয়েছে, শিয়ন হবে। নাম্বার 4, উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। নাম্বার 5, প্রজননের গুরুত্ব লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 6, ফার্নের জনুক্রম শব্দচিত্র সহ বর্ণনা করো। নাম্বার 7, মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিটি লেখো। খুব ইম্পর্টেন্ট এটা 7 নাম্বার প্রশ্ন, যে মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিটি লেখো। নাম্বার 8, পাথরকুচি কিভাবে ঐস্থানিক মুকুল দ্বারা বংশ বিস্তার করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 9, প্ল্যানেরিয়া কিভাবে পুনরুৎপাদন পদ্ধতিতে বংশ বিস্তার করে? এবার ওই অধ্যায় থেকেই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই
পাঠটার উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্ন পড়বে, যেমন প্রথম পার্থক্য স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ, যেটা তোমাদের এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2 পতঙ্গ পরাগী ফুল ও বায়ু পরাগী ফুল। নাম্বার 2 দ্বিনিষেক কাকে বলে। নাম্বার 3 স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 4 কোনটি বেশি উন্নত, স্বপরাগযোগ নাকি ইতর পরাগযোগ, কারণ সহ লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নাম্বারটা। অবশ্যই তোমরা এই সমস্ত প্রশ্ন মুখস্থ করে গেলে পরীক্ষা সেন্টারে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, অনেকটাই প্রশ্ন তোমরা কমন পাবে, এটা নিশ্চিত। বৃদ্ধি ও বিকাশ, ওই অধ্যায় থেকে বৃদ্ধি বিকাশ এই পাঠ থেকে এই কয়েকটি প্রশ্ন তোমরা পড়বে। যেমন নাম্বার 1 মানব জীবনের কোন দশাকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় এবং কেন, লাস্টের দিকে আছে কিন্তু এটা। নাম্বার 2 বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক লেখো। নাম্বার 3 বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখো আর বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। এবার এই অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, ক্লিয়ার, এই অধ্যায় থেকে তোমরা পড়বে। এখানে বংশগতি থেকে তোমরা পড়বে এই বেশ কিছু কোশ্চেন আমি তুলে ধরেছি। যেমন নাম্বার 1 এক সংকর ও দ্বিসংকর জননের পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এক সংকর জনন আর দ্বিসংকর জননের পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখানো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 2 মেন্ডেলের সাফল্যের কারণগুলি লেখো, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 3 মেন্ডেল মোটর গাছ নির্বাচন করেছিলেন কেন। তোমরা এখান থেকে প্রশ্ন, এই যে আমি এখানে মোট কয়টি 13টি প্রশ্ন তুলে ধরেছি, 13টি প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্ন তোমাদের এবার পরীক্ষার জন্য সেকেন্ড আসবেই আসবে, আমি এই কথাটা তোমাদের বারবার বলছি। যেমন দেখো মেন্ডেলের সাফল্যের কারণ, মেন্ডেল মোটর গাছ নির্বাচন করেছিল কেন, মেন্ডেলের দুইটি যে সূত্র আছে, একটি হলো স্বাধীন বিন্যাসের সূত্র আর একটি হলো পৃথকীকরণের সূত্র, অবশ্যই তোমরা মুখস্থ করবে। নাম্বার 5 মোটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 6 মানুষের বংশানুক্রমিকভাবে সঞ্চারিত দুটি প্রকরণের নাম লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7 হোমোজাইগাস ও হেটারোজাইগাস জিনোটাইপের উদাহরণ দাও। এবার পার্থক্য এখান থেকে এক সংকর জনন আর দ্বিসংকর জননের মধ্যে পার্থক্য, তারপর ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য। নাম্বার 9 সংকরায়নে কিভাবে প্রকট গুণ প্রকাশ পায়, উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। নাম্বার 10 লিঙ্গ নির্ধারণ চেকার বোর্ডের সাহায্যে দেখাও। লিঙ্গ নির্ধারণ কি, লিঙ্গ নির্ধারণ চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তারপরে 11 নম্বর প্রশ্ন জেনেটিক কাউন্সিলিং কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তারপরে নাম্বার 13 সব টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 13 নাম্বার। দেখো ওই অধ্যায় থেকে এখানে দেখো কয়েকটি জিন ঘটিত রোগ, কয়েকটি জিন ঘটিত রোগের টপিক থেকে এই প্রশ্নগুলি তোমরা মুখস্থ করবে, অবশ্যই মুখস্থ করবে। নাম্বার 1 যেমন কয়েকটি জিন ঘটিত রোগের নাম লেখো। কয়েকটি কি বললাম, জিন ঘটিত রোগের নাম লেখো। তারপরে নাম্বার 2 হিমোফিলিয়া ও বন্ধ্যাত্বতার লক্ষণ ও কারণ লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 3 জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো। নাম্বার 4 থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়ার লক্ষণ ও কারণ উল্লেখ করো। নাম্বার 5 প্রচ্ছন্ন জিন দ্বারা রোগে পুরুষ বাহক হয় না কেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। প্রচ্ছন্ন জিন দ্বারা রোগে পুরুষ বাহক হয় না কেন। নাম্বার 6 বারবার রক্ত প্রদানে থ্যালাসেমিয়া রোগীর কি সমস্যা হয়। নাম্বার 7 বন্ধ্যাত্ব তার প্রকারভেদ ও কারণ লেখো। এই 7 নম্বর প্রশ্নটিও তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট।
দেখো এবার পরের অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। তোমরা পাশে বইটি বের করলেই বুঝতে পারবে যে অভিব্যক্তি অভিযোজন থেকে এখানে দুইটা পার্ট আছে মোট। একটা হলো অভিব্যক্তি আর অপরটা হলো কি অভিযোজন। এই দুইটি পার্ট থেকে কি কি প্রশ্ন পড়বে আসো দেখা যাক। যে অভিব্যক্তি থেকে তোমরা পড়বে নাম্বার 1, মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন ও তার তাৎপর্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন ও তার তাৎপর্য লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 2, জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলির রেখাচিত্র তৈরি করো। নাম্বার 3, জীবনের রাসায়নিক উৎপত্তির মিলার ও উরের পরীক্ষা বর্ণনা করো। দেখো আমি অধ্যায় ভিত্তিক প্রশ্নের পরিমাণ একটু বেড়ে গেছে, এটুকু বলতে পারো, কিন্তু আমি মনে করি 10-12 বছর ধরে কোচিং করানোর অভিজ্ঞতায় বলতে পারি এই প্রশ্নগুলি তোমরা পড়ে গেলে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। যেমন 3 নাম্বার প্রশ্নটা, যে জীবনের রাসায়নিক উৎপত্তির মিলার ও উরের পরীক্ষা বর্ণনা করো। এই প্রশ্নটিও তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 4, ডারউইনের মতবাদে 3টি মূল প্রতিপাদ্য লেখো। তারপর লেমার্কের মতবাদের 3টি মূল প্রতিপাদ্য বিষয় লেখো। ডারউইন আর লেমার্ক থেকে তো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। এখানে বেশ কিছু তাদের মূল প্রতিপাদ্য বিষয় আছে, তার মধ্যে 3টি করে করলে, যেমন ব্যবহার, অব্যবহার, অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে নাম্বার 6, ঘোড়ার বিবর্তনের 4টি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 7, কোয়াসারভেট কি? নাম্বার 8, লেমার্কের ব্যবহার ও ব্যবহারের সূত্রটি লেখো। নাম্বার 9 থেকে পাঠ্য উদাহরণ সহ লিখতে হবে। অন্তঃপ্রজাতি সংগ্রাম উদাহরণ সহ লিখবে, আর আন্তঃপ্রজাতি সংগ্রাম উদাহরণ সহ লিখবে, খুব ইম্পর্টেন্ট। এবার 10, পার্থক্য লিখবে তোমরা এখান থেকে সমসমস্ত অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। নাম্বার 11, তিমির, ফ্লিপার ও পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলা হয় কেন? ক্লিয়ার? এর এই দুটাকে কিন্তু বলা হয় না কেন হবে এটা। তিমির, ফ্লিপার ও পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলা হয় না কেন? না হতো এখানে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 12, নিষ্ক্রিয় অঙ্গের নাম ও বিবর্তনে প্রমাণ দাও। এর আগে আমি অভিব্যক্তি থেকে প্রশ্নগুলি তুলে ধরলাম, এবার অভিযোজন। অভিযোজন থেকে তোমরা এই সমস্ত প্রশ্ন পড়বে, যেমন শ্বাসমূল ও ঠেসমূল কাকে বলে। নাম্বার 2, জঙ্গল উদ্ভিদ কি ক্যাকটাসের পাতাগুলি কাঁটায় পরিণত কেন বা পরিণত হয়েছে কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নাম্বার প্রশ্নটি। নাম্বার 3, শিল্পাঞ্জিদের অভিযোজন সংক্রান্ত বৈশিষ্ট্য লেখো। নাম্বার 4, মৌমাছি কিভাবে বার্তা দেয়? নাম্বার 5, পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব লেখো। নাম্বার 6, মৌমাছি বার্তা আদান প্রদান করে কেন? নাম্বার 7, উটের আরবিসি অতিরিক্ত স্ফীত হতে পারে কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 7 নাম্বার। নাম্বার 8, লেমার্ক জীবে অবলুপ্তি ব্যাখ্যা করতে পারে না, ডারউইনবাদী পারে, মতবাদ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 9, রুই মাছের পটকার ভূমিকা কিভাবে অভিযোজন করে তা প্রমাণ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অভিযোজন থেকে এই প্রশ্নগুলি পড়লেই তোমাদের জন্য এনাফ। তোমরা দেখলে যে এখানে ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট পরীক্ষার যে জীবন বিজ্ঞান সাজেশনটি আমি তুলে ধরলাম, এখানে যে 3টি অধ্যায় ভিত্তিক এখানে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, উইদাউট এক মার্কের প্রশ্ন কিন্তু আমি তুলে ধরে নিই। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই তোমাদের খাতায় লিখে নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা এখানে প্রশ্নগুলি মুখস্থ করো, কেননা এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে, 100% অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তোমাদের মধ্যে যারা নতুন তাদের তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই সমস্ত সাজেশন এমনকি অন্যান্য সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, সব সাবজেক্টের সাজেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখে নিতে পারো। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ। দেখো আমি প্রতিটি প্রশ্নের উত্তর চালু করার আগে কয়েকটি কথা বলি, ভালো করে বুঝে নাও কিন্তু। হ্যাঁ, দেখো আমি যে সমস্ত প্রশ্ন এখানে তুলে ধরেছি, এই সমস্ত প্রশ্ন যেভাবে সিরিয়াল ওয়াইজ আছে, যেমন দেখো জীবনের প্রবাহমানতা জনন থেকে 1 নাম্বার, এভাবে পরপর যেভাবে সিরিয়াল ওয়াইজ আছে সেভাবে সিরিয়াল ওয়াইজ আমি প্রতিটি প্রশ্নের
উত্তর এবার করব। ক্লিয়ার? তোমরা ভালো করে দেখে নিজের খাতায় প্রশ্ন উত্তরগুলি লিখে নিতে পারো। তাহলে চালু করি। নাম্বার 1 কি লেখা ছিল? 1 নম্বর প্রশ্ন, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। তাহলে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্যটি আমি তুলে ধরেছি। এছাড়া এই প্রশ্নটি সহজেই তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে। আচ্ছা, একটা কথা আরও বলি আমি তোমাদের। দেখো, এখানে যে সমস্ত প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি এটাই যে লিখতে হবে তেমন কোনো মানে না। তোমাদের বইতেও তোমরা যদি চট করে পেয়ে যাও তাহলে বই থেকে লিখলে তোমাদের আরও সুবিধা হবে। ক্লিয়ার? বই থেকেও উত্তরগুলি করে নিতে পারো। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর এটি হলো। তারপর 2 নাম্বার, একবীজপত্রী উদ্ভিদে জড় কলম করা যায় না কেন? 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নাম্বার, স্টকোসিয়ন কি? তারপরে 4 নম্বর প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। 4 নাম্বার হলো 5 নাম্বার, প্রজননের গুরুত্ব লেখো, তুলে ধরা হয়েছে। তারপরে নাম্বার 6, ফার্নের জনুক্রম শব্দচিত্রের মাধ্যমে বর্ণনা করো। দেখো, এখানে পরপর আমি দেখিয়ে দিয়েছি। নাম্বার 7, মাইক্রো প্রপাগেশন পদ্ধতি। এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মাইক্রো প্রপাগেশন পদ্ধতি। নাম্বার 8, পাথরকুচি ওই স্থানে মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে। নাম্বার 9, প্ল্যানেরিয়া কিভাবে পুনরুৎপাদন পদ্ধতিতে বংশ বিস্তার করে। এবার সপুষ্পক উদ্ভিদে যৌন জনন, যেটা তোমাদের আমি পয়েন্ট করে দিয়েছিলাম, সেটার 1 নাম্বার। দেখো, 1 নাম্বারটা একের ক ছিল স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। তাহলে এখানে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের পার্থক্যটি তুলে ধরেছি। আচ্ছা, এবার খ নাম্বার ছিল পতঙ্গ পরাগী ফুল, বায়ু পরাগী ফুল। তাহলে নিচের দিকে পতঙ্গ পরাগী ফুল আর বায়ু পরাগী ফুলের মধ্যে পার্থক্যটি তুলে ধরেছি। নাম্বার 2 নাম্বার হলো প্রশ্ন, দ্বিনিষেক কাকে বলে। নাম্বার 3, স্বপরাগযোগ ইতর পরাগযোগ এর সুবিধা অসুবিধাগুলি। তাহলে এক সাইডে আমি সুবিধা তুলে ধরেছি, অপর সাইডে অসুবিধা তুলে ধরেছি। নাম্বার 4, স্বপরাগযোগ ইতর পরাগযোগ এর মধ্যে কোনটি বেশি উন্নত এবং কেন? ইতর পরাগযোগ বেশি উন্নত, কারণ তুলে ধরা হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল ওর সঙ্গে বৃদ্ধি ও বিকাশ পাঠ থেকে বৃদ্ধি বিকাশ কথাটি লেখা আছে না, এটা কিন্তু তোমাদের যখন আমি প্রশ্ন লেখাই সেখানে কিন্তু বৃদ্ধি বা বিকাশ একটা লাইন ছিল, হেডলাইন ছিল। তো হেডলাইনে বৃদ্ধি বিকাশ থেকে এবার আমরা করব। তাহলে নাম্বার 1, মানব জীবনে কোন দশাকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন? কারণ শারীরিক, মানসিক ও আবেগগত পরিবর্তন ঘটে যা দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি করে। 2 নাম্বার, বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক। 3 নাম্বার, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। এবার তারপরের অধ্যায় যে বংশগতি ও কয়েকটি সাধারণ জিন ঘটিত রোগ। এখানে পর্ব প্রথম বংশগতি। বংশগতি থেকে যে প্রশ্নগুলি তুলে ধরেছিলাম সেগুলির উত্তর এখন করব। তাহলে এখানে দেখো, প্রথমে 1 নাম্বার প্রশ্ন ছিল আমাদের যে একসংকর জনন এবং দ্বিসংকর জননের পদ পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে দাও। তাহলে একসংকর জননের দেখো পরীক্ষা, তোমাদের সবচেয়ে ভালো হয় এই পরীক্ষাটি একসংকর জননের না লিখে তোমাদের টেক্সট বইটাতে একসংকর জননের গিনিপিকের মটর গাছের ভালোভাবে পরীক্ষা দেওয়া আছে, সেটা তোমরা কিন্তু লিখলে আরও বেশি ভালো হয়। তারপর দ্বিসংকর জননের পরীক্ষার ক্ষেত্রেও তোমরা তোমাদের বইটিকে কাজে লাগাতে পারো। তারপর 2 নাম্বার প্রশ্ন, মেন্ডেলের সাফল্যের কারণগুলি লেখো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3, মেন্ডেল মোটর গাছ নির্বাচন করেছিলেন কেন? এই প্রশ্নটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 4, মেন্ডেলের সূত্র। তাহলে মেন্ডেলের 2টি সূত্র ছিল, একটি হলো পৃথকীকরণের সূত্র আর অপরটি হলো স্বাধীন সঞ্চারণের সূত্র। 2টি সূত্র আমি এখানে তুলে ধরা হয়েছে ছোট করে, তোমরা তোমাদের বই থেকে এই সূত্র 2টি তুলে ধরলে বেশি ভালো হয়। তারপর মেন্ডেলের নির্বাচিত মোটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে। নাম্বার 6, মানুষের ক্ষেত্রে বংশানুক্রমিকভাবে সঞ্চালিত 2টি প্রকরণ, চোখের রং আর চুলের ধরন। নাম্বার 7, হোমোজাইগাস ও হেটেরোজাইগাস জিনোটাইপ উদাহরণ। হোমোজাইগাস ডবল-টি আর হেটেরোজাইগাস টি। এবার নাম্বার 8, পার্থক্য লেখো একসংকর আর দ্বিসংকর। দেখো, এই পার্থক্যটিও তোমরা তোমাদের বইতে সবচেয়ে ভালোভাবে করে দেওয়া আছে, ওখান থেকে লিখলে আরও ভালো হয়। তারপর ফিনোটাইপ ও জিনোটাইপ, এটাও পার্থক্য তোমাদের বইতে সহজেই তোমরা জনন চ্যাপ্টারের ওখানে তোমরা এটাও পেয়ে যাবে।
নাম্বার 9, সংকরায়নে একটি গুণ কিভাবে প্রকাশ পায়? উত্তর দেওয়া হয়েছে। নাম্বার 10, মানুষের লিঙ্গ নির্ধারণে চেকার বোর্ড। দেখো এটা এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, 10 নম্বর প্রশ্ন। নাম্বার 11, জেনেটিক কাউন্সিলিং কি? উত্তর করে দেওয়া হয়েছে, লিখে নাও। নাম্বার 12, সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা মুখ্য ব্যাখ্যা করো। দেখো এখানে আলোচিত করা হয়েছে। তোমরা এই প্রশ্নটি তোমাদের বইতে বড় আকারে করে দেওয়া আছে, সেটা লিখলে সবচেয়ে ভালো হয়। 13 প্রশ্ন, সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, কারণ এই যে আলোচনা করা হয়েছে। এবার পর্ব বি, কয়েকটি সাধারণ জিন ঘটিত রোগ। তাহলে নাম্বার 1, কয়েকটি জিন ঘটিত রোগের নাম লেখো। হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, দেখো এখানে তুলে ধরা হয়েছে। তারপরে নাম্বার 2, হিমোফিলিয়া ও বন্ধ্যাত্বতার কারণ। নাম্বার 3, জিনগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব। নাম্বার 4, থ্যালাসেমিয়া হিমোফিলিয়া রোগের লক্ষণ ও কারণ লেখো। নাম্বার 5, প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগে পুরুষের সাধারণ বাহক হয় না, ব্যাখ্যা করো। উত্তর করে দেওয়া হয়েছে। নাম্বার 6, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত প্রদানের ফলে সমস্যা, তুলে ধরা হয়েছে উত্তরগুলি। তারপরে বন্ধ্যাত্বতার প্রকারভেদ কারণ লেখো। বন্ধ্যাত্বতা কি দেওয়া হয়েছে? বন্ধ্যতার প্রকারভেদ নিচে তুলে ধরা হয়েছে। বন্ধ্যাত্বতার কারণের মধ্যে পুরুষের বন্ধ্যাত্বতার কারণের এই সমস্ত দিক তুলে ধরা হয়েছে। তারপরে নারীর বন্ধ্যাত্বতার কারণ তুলে ধরা হয়েছে। এখানকার মধ্যে দুই তিনটা কারণ মুখস্থ করলেই হয়ে যাবে, অতটুকু করার দরকার নাই। এবার তারপরে অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। দেখো অভিব্যক্তি ও অভিযোজন থেকে এখানে তুলে ধরা হয়েছে যে সমস্ত প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন ছিল মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। দেখো পরপর উত্তর করে দেওয়া হয়েছে। নাম্বার 2 প্রশ্ন ছিল একটি রেখাচিত্রের মাধ্যমে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রমটি নির্ধারণ করো। এই যে প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখো জিন, এরো চিহ্ন, ট্রান্সক্রিপশন, এরকম এরো চিহ্ন চিহ্ন সহকারে এই পার্টটা কিন্তু লিখবে। ক্লিয়ার? তারপরে নাম্বার 3 উত্তর জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত রূপরেখা মিলার উরের পরীক্ষার সাহায্যে। দেখো এই পরীক্ষাটি কিন্তু মিলার উরের কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবার পরীক্ষার ক্ষেত্রে, তোমরা বই থেকেও এটি করতে পারো। নাম্বার 4 ডারউইনের মতবাদের মূল প্রতিপাদ্য 3টি বিষয়ে আলোচনা করা হয়েছে। নাম্বার 5 লেমার্কের মতবাদের মূল প্রতিপাদ্য 3টি বিষয় আলোচনা করো। পরপর 3টি বিষয় তুলে ধরা হয়েছে। নাম্বার 6 ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো, তুলে ধরা হয়েছে। নাম্বার 8 লেমার্কের ব্যবহার অব্যবহারের সূত্রটি লেখো। ক্লিয়ার? তাহলে লেমার্কের ব্যবহার, লেমার্কের সূত্র, ব্যবহার অব্যবহার। তাহলে দেখো এই সূত্র দুটি এখানে তুলে ধরা হয়েছে উদাহরণ সহকারে। নাম্বার 9 অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রামের একটি করে উদাহরণ দাও। দেখো প্রতিটা অন্তঃপ্রজাতি সংগ্রাম আর আন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলে আমরা এখানে তুলে ধরেছি। তারপর পার্থক্য লেখো সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ। পার্থক্য তুলে ধরা হয়েছে। এই পার্থক্যটি কিন্তু তোমরা তোমাদের বই থেকেও সহজে পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা লিখতে পারো। নাম্বার 11 তিমির, ফ্লিপার এবং পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলা হয় কেন? এখানে আলোচনা করা হয়েছে, এই যে তোমরা লিখে নাও। নাম্বার 12 উদ্ভিদ ও মানুষের দেহে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গগুলির নাম ও বিবর্তনে গুরুত্ব লেখো। তাহলে দেখো 12 নম্বর প্রশ্নের উত্তর নিচের দিকে তুলে ধরা হয়েছে। দেখো এবার আমরা অভিযোজন থেকে প্রশ্নগুলি তুলে ধরব। যেমন শ্বাসমূল, ঠেসমূল কাকে বলে? তাহলে শ্বাসমূলের সংজ্ঞা, তারপরে ঠেসমূল, তারপরে জলজ উদ্ভিদ কাকে বলে? ক্যাকটাসের কাঁটাগুলি পাতায় পরিণত হয়েছে কেন? 2 নম্বর প্রশ্নের উত্তর এটি। তারপর শিল্পাঞ্জিদের অভিযোজনগত কয়েকটি বৈশিষ্ট্য। তারপর নাম্বার 4 মৌমাছি কিভাবে বার্তা প্রদান করে? নাম্বার 5 পায়রার বায়ুথলি অভিযোজনগত গুরুত্ব লেখ। নাম্বার 6 মৌমাছিরা বার্তা আদান প্রদান করে কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7 উটের আরবিসি কেন অত্যাধিক স্ফীত হতে পারে? 7 নম্বর প্রশ্ন।
নাম্বার 8, ল্যামার্কবার্গ কিভাবে জীবের অবলুপ্তি ব্যাখ্যা করতে পারে না কিন্তু ডারউইন পারে। তোমার মতবাদ দাও। দেখি উত্তর এখানে তুলে ধরা হয়েছে। নাম্বার 9, জলজ অভিযোজন এ রুই মাছের পটকার ভূমিকা লেখো। তাহলে তোমরা দেখলে যে 9 নাম্বার অবধি প্রতিটি প্রশ্নের উত্তর আমরা সাজেশন যেটা তুলে ধরেছিলাম সম্পূর্ণ সাজেশনের উত্তর আমি এখানে তুলে ধরলাম। এরপরে কি সাবজেক্টের সাজেশন তোমরা পেতে চাও কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি তোমাদের এই সাজেশন দেওয়া। ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।